আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের ৩৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তুহিনুজ্জামানের বাড়িতে ছোটনের রিসেপশনের প্রোগ্রামের আয়োজন দুপুরেই করা হয়েছে। যেহেতু গ্রামাঞ্চল, তাই রাতের প্রথম প্রহরে ভূঁইয়া বাড়ির সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় বিকেল ৫টার দিকে। ছোটন তার বউকে নিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে। নিয়ম অনুযায়ী ২ রাত ৩ দিন থেকে ফিরে আসবে। ভূঁইয়া বাড়ির সকলে যে যার মতো গুছগাছ করতে ব্যস্ত। সেদিক দিয়ে সাদাফ আর রাফিদের কোনো প্যারা নেই। তারা যা এনেছিল তা তারা হারানোর ভয়ে সঙ্গে সঙ্গে ব্যাগে ঢুকিয়ে রাখত। দুই ভাই দুই চেয়ার নিয়ে বসে আছে, দুজনের দৃষ্টি মোবাইলের দিকে। তবে রাফিদ একটু পরপর মিটিমিটি করে হাসছে, কখনো বাঠোট কামড়ে মুচকি হাসছে, চোখে মুখে লাজুক আভা। সামনে বসে সাদাব সবটাই সন্দেহের দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ইদানিং রাফিদের মধ্যে যে বেশ পরিবর্তন এসেছে তা সে বেশ বুঝতে পেরেছে। বাসায় থেকে যতটা না বুঝেছে, এই গাজীপুরে এসে রাফিদের সাথে এই কয়েকদিন থেকে খুব ভালো করেই বুঝতে পেরেছে। চারিদিকে কেমন প্রেম প্রেম গন্ধ। সাদাব আবার কৌতূহল দমিয়ে রাখতে পারে না। তারপর বলল, কি ভাই, কি দেখছো এভাবে? আবার হাসছো, লক্ষণ তো তোমার ভালো ঠেকছে না। রাফিদ শুনল না সাদাফের কথা। সে এমনভাবে মোবাইল নিয়ে পড়ে আছে, মনে হচ্ছে এদিক সেদিক সেকেন্ডের জন্য তাকালেও বুঝি বিশাল কিছু মিস হয়ে যাবে। সাদাফ এবার হাত বাড়িয়ে রাফিদের বাহুতে হালকা করে ধাক্কা দিয়ে বলল, কি কি দেখছো এভাবে? রাফিদ চোখ তুলে চাই সাদাফের দিকে, কিছু একটা বলতে যাবে। ঠিক সেই সময়ে আরিশা সেখানে তার মিতা রুহিকে নিয়ে হাজির হয়। সাদাব অবশ্য আরিশাকে লক্ষ্য করেনি। আরিশা খুব উৎসুক হয়ে বলল, এই সাদু, তুই কি আমাদের গাড়িতে যাবি না? আরিশার কণ্ঠস্বর কর্ণকহর হলেও সাদাব চোখ তুলে চায়নি। আগের মতোই রাফিদের দিকে তাকিয়ে আছে। রাফিদ তাকিয়ে আছে আরিশাদের দিকে। আরিশা একদম সঠিক সময়ে এসেছে। এখন হয়তো সাদাব টপিকটা ভুলে যাবে। রাফিদ সাদাবের চোখে স্পষ্ট সন্দেহ দেখছে। সাদাবকে চুপ থাকতে দেখে আরিশা আবারও বলল, আসার সময় তো আমাদের গাড়ি নিয়ে এসেছিল, যাওয়ার সময় যাবি না? ওই গাড়িতে জায়গা হবে? সাদাব উত্তর করলো না, বসা থেকে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। তারপর ব্যস্ততা দেখিয়ে রাফিদের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি বসো, আমি একটু আসছি, আমার একটা কাজ আছে। রাফিদ মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাদাপ আর এক মুহূর্তও দাঁড়ায় না সেখানে। আরিশা সাদাপের এই নীরবতা মেনে নিতে পারছে না। এভাবে ইগনোর করার মানেটাও সে বুঝতে পারছে না। আগে পরে ঝগড়া হয়েছে, কখনোই এমন তো করেনি। ব্যথিত হৃদয়ে রাফিদ বলল, ভাইয়া সাদাপ আমার সাথে এমন করছে কেন? রাফিদও গা ছাড়া ভাব নিয়ে বলল, কই কেমন করলো? এই যে কথা বললো না আরিশার সাথে, আমি লক্ষ্য করেছি সাদাপ আরিশাকে ইগনোর করেছে। আর আপনি সাদাপের সাথে থেকেও তা দেখতে বা বুঝতে পারেননি? অদ্ভুত। আরিশার সাথে দাঁড়ানো রুহি রাফিদের উদ্দেশ্যে বলল কথাগুলো। রাফিদ ভ্রুকুচকে ভাবলেশীনভাবে তাকালো রুহির দিকে। বাহ, অনেক কিছু বোঝার ক্ষমতা আছে দেখছি আপনার। তা আর কি কি বুঝতে পারলেন? কথাটা বলেই রাফিদ তার দুই হাত ভাঁজ করে রাখলো বুকে। চোখে মুখে ব্যাপক কৌতূহল তার। রাফিদের এমন আচরণে কিছুটা থতমত হয়ে গেল রুহি। আরিশা আর কথা বাড়ালো না, রুহিকে সঙ্গে নিয়ে জায়গা ত্যাগ করলো তৎক্ষণাৎ। সন্ধ্যা থেকে উষা আজকে মহাব্যস্ত। বাড়ির সকলে ফিরবে আজকে। সবার জন্য রান্না বান্নার দায়িত্বটা উষার কাঁধেই। অবশ্য উষার এগুলো করতে ভীষণ ভালো লাগে। একটা একটা করে সব আইটেম রান্না করা শেষ প্রায়। উষার কাজে সাহায্য করেছে লিজা বেগম। লিজা বেগমের সাহায্যে উষার রান্না প্রায় শেষ পর্যায়ে। কলিং বেলের শব্দে লিজা বেগম কিচেন থেকে বেরিয়ে আসে। এই সময় সাগরের ফেরার কথা। আর একদন্ত দেরি না করে দরজাটা খুলে দিলেন লিজা বেগম। ব্যস্ত পায়ে ঘরের ভিতরে প্রবেশ করে সাগর। পরপর গম্ভীর কণ্ঠে জানতে চাই, উষা কোথায়? উষাম্মা তো রান্নাঘরে আছে, কিছু লাগবে বাবজান? লাগলে কও আমারে। সাগর বলল, থাক, আমিই যাচ্ছি ওর কাছে, তুমি বরং সবার রুমগুলো একটু গুছিয়ে এসো। লিজা বেগম বলল, উষাম্মা এইসব কইরা ফেলছে। সাগর বলল, তবুও একবার ঝাড়ু দিয়ে এসো। এবার আর প্রত্যুত্তর করলেন না লিজা বেগম। বুঝলেন সাগর উষার সাথে একা একা কথা বলতে চাইছে। বিরক্তি না করে মুচকি এসে চলে গেলেন লিজা বেগম। সাগর দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যায়। সেই সকালে বেরিয়েছে সে। সারাদিন একটিবারের জন্য মেয়েটার খোঁজ নেয়নি। মুখটা কেমন আনচান আনচান করছে। উষা কাজে ব্যস্ত। সাগর গিয়ে কিচেনের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। কাজে ব্যস্ত পটু উষার দিকে নজর স্থির রাখে। এক পর্যায়ে সাগর মনে মনে চিন্তা করে, আজকে যদি তাদের মধ্যে কোনো কিছু ঝামেলা না থাকতো, তাহলে হয়তো এখন খুব সহজেই উষা সাগরকে পিছন থেকে জড়িয়ে ধরতে পারত। দীর্ঘশ্বাস ফেলে সাগর এগিয়ে যায় উষার দিকে। উষার খুব নিকটে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, লেখাপড়া বাদ দিয়ে এসব করছিস? পরীক্ষার আর কয়দিন বাকি? অনলাইনে অর্ডার করে দিলেই তো হতো, তাই না? হঠাৎ করে পরিচিত পুরুষের কণ্ঠস্বরে চমকে পিছনে তাকায় উষা। সাগর ভাইকে তার নিকটে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় কিছুটা, তবে নিজেকে স্বাভাবিক রেখেই উত্তর করল, পড়ালেখায় অসুবিধা হবে না, আর আমি থাকতে অনলাইনে অর্ডার করবে কেন? সাগর বলল, হয়েছে, পাকনামি অনেক করেছিস, রান্না শেষ নাকি? উষা বলল, শেষ। আপনাকে খাবার দিব নাকি সবাই এলে সবার সাথেই খাবেন? উষার করা প্রশ্নে সাগর কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে। তারপর নিজের স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গিতেই বলল, সবাই আসুক তখনই খাবো। এখন যা,
যা যা কাজ বাকি আছে তা খালাকে বুঝিয়ে দিয়ে আই। তুই আমার জন্য 1 কাপ কফি নিয়ে আর ফ্রিজ থেকে ওয়াটার পট নিয়ে আমার রুমে আই। 10 মিনিটের মধ্যে আসবি বলে দিলাম। উষা মনে মনে ভেংচি কাটে, খুব ভাব দেখানো হচ্ছে তাই না বেটার। তারপর বলল, ঠিক আছে আপনি যান। সাগর বেরিয়ে গেল। শাওয়ার নেওয়া দরকার, সারাদিন খুব ধকল গেছে, অফিসের কাজে চাপ একটু বেশি। আর এদিকে উষা পানির বোতল আর কফি নিয়ে এসেছে। দরজা হালকা ভিড়ানো ছিল, ধাক্কা দিতেই পুরোটা খুলে গেল। মাথা ঢুকিয়ে একবার দেখে নিল রুমে কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচলো যেন উষা। গতকাল রাতের কথা মনে হলে এখনো যেন লজ্জায় মরিমরি অবস্থা উষার। বেড সাইড টেবিলের উপরে কফিটা আর পানির বোতল রেখে রুম থেকে বের হতে যাবে, ঠিক সেই সময়ে ওয়াশরুমের দরজা খোলার শব্দে পেছনে তাকায় উষা। কোমরে টাওয়াল জড়িয়ে আরেকটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হচ্ছে সাগর। সাগরকে বের হতে দেখে উষা তড়িঘড়ি করে বের হতে চায় রুম থেকে। সাগর বলল, দাঁড়া, কথা আছে আমার তোর সাথে। সাগরের গম্ভীর স্বরে তোলা প্রতিধ্বনিতে থেমে যায় উষার পা। ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় পেছনে, পা দুটিকে দরজার সামনে স্থির করে জানতে চাই, কোনো দরকার লাগবে কিছু আপনার? সাগর বলল, কথা বলতে বলতে সাগর হাতে কফির মগটা তুলে নেয়। বিছানায় আরাম করে বসে উষাকেও ডাক দেয় নিজের পাশে বসার জন্য। তারপর বলল, এখানে আয়, বস আমার পাশে। উষা কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে যায় সাগরের কাছে। তারপর আস্তে করে মিহিস্বরে বলল, আমি দাঁড়িয়ে আছি, বলুন আপনি। সাগর রাগী দৃষ্টিতে তাকায় একবার, পরপর গম্ভীর স্বরে বলল, গাজীপুরে যাওয়ার দিন রাতের বেলা তোকে একটা শর্তের কথা বলেছিলাম, মনে আছে? উষা বলল, শর্ত? সাগর বলল, শর্ত। একটা শর্তের বিনিময়ে আমি তোকে গাজীপুরে নিয়ে যেতে রাজি হয়েছিলাম। উষা বলল, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু আপনি তো কি শর্ত সেটা বলেননি। সাগর বলল, ভেবেছিলাম গিয়ে বলবো, কিন্তু পরে আর সময় পাইনি বলার, এখন বলছি। উষা একটু নড়েচড়ে দাঁড়ায়, তারপর বলল, ঠিক আছে বলুন। সাগর বলল, শুন, শর্তটা মূলত আমার মামার বাসায় একটা বিষয় নিয়ে, বাট সেখানে যেহেতু আমরা থাকিনি তাই আপাতত সেটা জানার দরকার নেই, কিন্তু এখন যেটা বলবো সেটা তোকে মানতে হবে। আর আমার কথায় যদি একটু নড়চড় হয় তাহলে তার ফল ভালো হবে না কিন্তু। উষা বলল, হুমকি দিচ্ছেন? সাগর বলল, মনে কর তাই। উষা বলল, যদি না মানি? সাগর বলল, তাহলে নিজের ভাগ্য নিজে ধ্বংস করবি। সাগরের নির্লিপ্ত জবাবে চুপ হয়ে যায় উষা। সাগর কফিতে চুমুক দিয়ে আইসিও ভঙ্গিতে বলল, আজকে সবাই চলে আসবে। ফিদান দেশে আসার পর থেকে আমাদের বাসায় আসার জন্য উৎসুক হয়ে আছে, কিন্তু মা, চাচি আম্মারা বাসায় নেই বলে এতদিন ওকে বাসায় আনিনি। তারপর একটু থেমে আবারও বলল, তাকে না আনার পেছনে অন্য একটা কারণ অবশ্যই আছে। সে যাই হোক, তুই আর ফিদান যেহেতু পূর্ব পরিচিত, তাই আমি বলবো ফিদান বাসায় আসলে যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকবি। আমি যেন ওর আশেপাশে তোকে না দেখি, রান্নাবান্নার ঝামেলাতেও যেন তোকে না দেখি। আর যদি আগ বাড়িয়ে কিছু করতে যাস তাহলে এর ফল মোটেও ভালো হবে না বলে দিলাম। উষা খুব মনোযোগ দিয়ে শুনলো পুরোটা। সাগরের জেলাসি অল্প বিস্তর হলেও আন্দাজ করতে পেরেছে সে। উষা বলল, মেহমানের সাথে খারাপ আচরণ কেন করব? আর ফিদান ভাইয়াও খুব ভালো ছেলে, আমি যতটুকু জানি। সাগর দাঁতে দাঁত চাপলো, রাগান্বিত স্বরে বলল, ভালো খারাপ তোকে যাচাই করতে বলিনি, আমি বলেছি ওর থেকে দূরে থাকবি, মানে তুই দূরে থাকবি, তোর ভালো মন্দ আমি বুঝবো। সাগর নিজের কথা শেষ করে উষাকে কিছু বলার আর সুযোগ না দিয়ে জামা কাপড় হাতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। উষা সাগরের যাওয়ার পথে তাকিয়ে থেকে বলল, কাল তো আমাদের কলেজে এবং কোচিংয়ে এক্সাম আছে, চাইলেও তো মনে হয় আমি থাকতে পারবো না। সাগর বলল, না থাকতে পারলে আরো ভালো, সকালে তৈরি থাকিস, আমি দিয়ে আসবো। সাগরের নির্লিপ্ত জবাব। তবে উষা রাগ লাগলো না সাগরের এই অধিকারবোধ দেখে। সাগর ভাইও যে তাকে নিয়ে ভাবে এতেই উষা খুশি। আর এদিকে তুহিনুজ্জামানের বাড়িতে এতদিন শেরগোল ছিল বিয়ে নিয়ে। বিয়ে শেষ, এখন সকলেই যার যার নিজস্ব গন্তব্যে পাড়ি জমাবেন। ভুইয়া বাড়ির সকলেও আজকে চলে যাবে, যদিও মারিয়া জামানের আরো 2 দিন থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সাগরের কথা শুনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছেন। যদিও নিজের সংসার ছেড়ে কতদিন যাবৎ দূরে আছেন, এখানে আর মন টিকছে না। সিজান ভুইয়া তার পরিবার সমেত গাড়িতে উঠে যার যার অবস্থানে বসে পড়েছেন। নাবিল ভুইয়াও তাদের গাড়িতে নিজের স্বামী, সন্তান, পুত্রবধূ নিয়ে বসেছেন। আরিশা বাহিরে এখনো, শাওন আর রুহির কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। রাফিদ আর সাদাফও নিজেদের জায়গায় যায়নি এখনো। প্ল্যান অনুযায়ী ড্রাইভ করবে রাফিদ, আর সামনে বসবে নাহিদ ভুইয়া। পেছনের সিটে সিজান ভুইয়া, লিপি বেগম আর আরাফ, তাদের পেছনে নাবিল ভুইয়া, মারিয়া জামান আর সাদাফ, এবং সর্বশেষ বসবে শামিন আর তার হাজবেন্ড। ব্যাগপত্র ডিকিতে তুলতে তুলতে একবার সামনে তাকায় সাদাফ। তখনও আরিশা হেসে হেসে কথা বলছে শাওনের সাথে। ভিতরে ভিতরে সাদাব যে রেগে আগুন হলেও বাইরে থেকে শান্ত। আরিশাকে দেরি করতে দেখে সিজান ভুইয়া বললেন, দেরি হয়ে যাচ্ছে মামা, গাড়িতে গিয়ে বসো। মামার তাড়া দেওয়ায় আরিশা, শাওন আর রুহির থেকে বিদায় নিয়ে নেয়। গাড়ির দিকে এগিয়ে আসতেই শাওন পিছু ডেকে বলল, ঢাকায় গিয়ে দেখা হবে রিশা। আরিশাও পিছনে ফিরে সম্মতিস্বরূপ মাথা নাড়ায়। সাদাফ আর রাফিদ বাহিরে থাকায় শুনল শাওনের কথা। শাওন ছেলেটাকে এক প্রকার অসহ্য লাগে সাদাফের। সাদাফের দুঃসম্পর্কের খালাতো ভাই শাওন, একে অপরের সাথে খুব কম সময়েই সাক্ষাৎ হয়েছে। শাওন বন্ধুসুলভ আচরণ করলেও সাদাফ কখনো নিজের থেকে সমর্থন জানায়নি। এবারের কাণ্ডে তো সাদাফ আরো বিরক্ত তার উপরে। আরিশাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সাদাফ চোখমুখ শক্ত করে নিজের হাতের কাজ শেষ করে
আরিশা এসে সাদাফের কাঁধে হাত রেখে বলল, আমাদের গাড়িতেই তো যাবি, এই গাড়িতে তো জায়গা হবে না, পেছনে বসবি না আমার সাথে? সাদাব প্রত্যুত্তর করলো না। রাফিদ জানে সাদাব কথা বলবে না, তাই ভাইয়ের জন্য ব্যাপারটা ক্রিটিক্যাল না করে বলল, হ্যাঁ রে সাদাব, আমার চার্জারটা মনে হয় রেখে এসেছি, একটু গিয়ে চেক কর না। ভাইয়ের কথা শুনে সাদাব বুঝলো তাকে আরিশার হাত থেকে বাঁচাতেই এমন কথা বলেছে রাফিদ। নিজেও আর দেরি না করে আবারও ঘরের দিকে গেল। আরিশা হতাশ কণ্ঠে বলল, তুই তাহলে আয়, আমি এখন যাই। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।